ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকের বিষয় হচ্ছে সদৃশতা বা সিমিলারিটি। এটা ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য। এই সিমিলারিটি বা সদৃশতা এটা নির্ভর করে যদি কোনো বাহ্যিকভাবে দেখে বিচার করতে হয় তাহলে সাইজের উপরে ডিপেন্ড করে আর শেপের উপরে ডিপেন্ড করে। সাইজ মানে হচ্ছে আকার আর শেপ মানে হচ্ছে আকৃতি। আকার বলতে ছোট না বড় না মাঝারি এগুলোর উপর নির্ভর করে। আর আকৃতি মানে দেখতে কেমন সেটা বোঝায়। তাহলে এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন এই ত্রিভুজের যে আকৃতিটা যতটা আছে এটা দেখতে তিনটে বাহু দ্বারা একটা সেম আকৃতি। এটা হচ্ছে আকৃতি, এটা হচ্ছে আকার। এটাকে যদি আমরা আকৃতিটাকে একই রেখে আকারটাকে বাড়াই, অর্থাৎ যদি এটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাইরের যে ত্রিভুজটা এলো তার দেখতে আর এটা দেখতে দুটো একই রকম। তার মানে তাদের আকৃতিটা একই কিন্তু আকারটা চেঞ্জ হলো। একটা একটু ছোট ত্রিভুজ, একটা একটু বড় ত্রিভুজ। এই দুটোকে সদৃশ বলা যাবে কারণ তাদের আকৃতিটা একই কিন্তু আকার আলাদা। কিন্তু এক্ষেত্রে শেপটা যদি আলাদা দেখতে হয় কোনোদিন সদৃশ বলা যাবে না। যেমন এটা একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এদের আকৃতি দুটো আলাদা, তাই এরা কোনোদিন সদৃশ হবে না। এটা তো জ্যামিতিক চিত্র গেল। এই বাহু দ্বারা সীমাবদ্ধ ছাড়া যদি অন্যরকম চিত্র আঁকা হয়, যেমন আমি এরকম একটা চিত্র আঁকলাম, এর থেকে ঠিক একটু বড় মাপে আর একটা চিত্র আঁকলাম, দেখতে অনেকটা সেম দেখতে এরকম আর একটা আঁকলাম। তাহলে এই চিত্রটা আর এইটা দুটো তাদের আকৃতি একই, তাহলে এরা সদৃশ। কিন্তু যদি এদের আকার বিচার করি তাহলে দেখো একজনের আকার ছোট, একজনের আকার বড়। তার মানে সদৃশতাটা আকারের উপর ডিপেন্ড করছে না, আকৃতিটার উপরে ডিপেন্ড করে হয়। এবারে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রে আমরা নাম দিলাম এ বি সি, আর একটা ত্রিভুজ পি কিউ আর। এর যদি কোণগুলো সমান হয়ে যায়, মানে এ কোণের সঙ্গে পি কোণ, বি কোণের সঙ্গে কিউ কোণ, সি কোণের সঙ্গে আর কোণ, এই তিনটে কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমরা এই দুটোকে সদৃশ চিত্র বলবো। সদৃশ চিত্রের ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা এরকমই। সর্বসমর যে চিহ্ন আমরা ব্যবহার করে এসেছি সেটা হচ্ছে এরকম, বা আরেকটা সদৃশ, এই চিহ্নটা অনেক ম্যাথে লাগানো হয় তিনটে এরকম দিয়ে সদৃশ, কিন্তু এখানে ত্রিভুজের সদৃশতা এই চিহ্নটা আমরা ব্যবহার করি। এই যে সদৃশতা এলো একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, জাস্ট তিনটে করে কোণ সমান হলে। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ হতে গেলে
কোণগুলি সমান হলে বলা যাবে, অথবা বাহুগুলোর যদি অনুপাত, যেমন এবি আর পিকে এর অনুপাত, বিসি আর কিউআর এর অনুপাত, এসি আর পিআর এর অনুপাত, এগুলো যদি সমান হয় তাহলেও সদৃশ্য বলা যাবে। তারপরে ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য বলতে গেলে দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা হলে হবে, অথবা আরেকটা কন্ডিশন হলেই বলা যাবে। যেমন কি আরেকটা কন্ডিশন থাকলে সদৃশ্য বলা যাবে কি, মনে করো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই কোণটার সঙ্গে এটা সমান, এই বাহুটার সঙ্গে এটা সমান, আর এই বাহুটার সঙ্গে এটা সমান। তাহলে এক্ষেত্রে দুটো কোণ সমান, এর একটা এর একটা, আর এর সন্নিহিত দুটো করে বাহু সমান। তাহলে এক্ষেত্রেও এই দুটো সদৃশ্য বলা যাবে, মানে একটা করে অ্যাঙ্গেল আসবে আর তার সন্নিহিত সাইড সাইড দুটো আসলে সেক্ষেত্রেও সদৃশ্য বলা যাবে, কারণ এক্ষেত্রে আমরা সর্বসমতার শর্তটা পাচ্ছি। তাহলে এই তিনটে কন্ডিশনের মধ্যে, অথবা এখানে সর্বসমতা আরো কন্ডিশন যদি এখানে লাগানো হয়, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য হবেই। কিন্তু ত্রিভুজ ছাড়া অন্য বহুভুজ, বহুভুজ মানে তিনটি বাহুর বেশি বাহু বিশিষ্ট বহুভুজকে আমরা বহুভুজ বলবো। যেমন একটা চতুর্ভুজের ক্ষেত্রে দেখি, চতুর্ভুজ বলতে এখানে বর্গক্ষেত্র নিলাম, এখানে আয়তক্ষেত্র নিলাম, এক্ষেত্রে কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে হচ্ছে, কিন্তু এই বাহুগুলো যদি দেখা হয়, এটা যদি এ হয় এটা এ, এ এটা হবে এ, এটা যদি মনে করে এ হয় এটা বি, বি এটা এ, মানে একটা করে বাহু যদি সমান হয়ে যায় কিন্তু অপর বাহুর সঙ্গে মিলবে না, তাহলে এক্ষেত্রে সদৃশ্য বলা যাবে না। কেন? চতুর্ভুজের ক্ষেত্রে একসঙ্গে দুটো কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে। ত্রিভুজের আমি বলেছিলাম 1, 2, 3টের মধ্যে যে কোনো একটা হলেই বলবো, কিন্তু চতুর্ভুজের সঙ্গে একসঙ্গে দুটো কন্ডিশন, মানে কোণগুলি সমান হতে হবে এবং বাহুগুলোর অনুপাতও সমান হতে হবে, বাহুগুলির অনুপাতও সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে কোণগুলি সমান হতে হবে এবং বাহুগুলির অনুপাতও সমান হতে হবে। এই যে দুটো কন্ডিশন একসঙ্গে যদি স্যাটিসফাইড হয় তাহলে এই দুটোকে সদৃশ্য বলি বলবো। তো ওই জন্য আমরা বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্র সদৃশ্য চিত্র নয় ধারণা করতে পারি। কেন? যেহেতু কোণগুলো সমান কিন্তু এর বাহুগুলোর অনুপাত সমান নয়। এই যে শর্তটা, এটা চতুর্ভুজ ছাড়া পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ বা অক্টাগন বা ডেকাগন, যাই হোক প্রতিটি ক্ষেত্রে দুটো শর্ত সিদ্ধ হতে হবে। আর একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন পঞ্চভুজ আর এটা একটা পঞ্চভুজ, যদি বাহুর অনুপাত সমান হয়, যেমন মনে করো এটা 2 দিলাম তার 4, এটা 3 দিলাম এটা 6, এটা 1 দিলাম তার ডবল 2, এটা 5 দিলাম এটা 10, এটা ধরো 4 দিলাম এটা 8। ছোট বড় লাগছে অসুবিধা নেই, কিন্তু এটা সাপোজ দিলাম। তো এক্ষেত্রে খুশি মতো তো দেওয়া যাবে না, কারণ যে দুটোর অনুপাত সমান তার অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। এখানে 4 আর 6, 4 আর 6 এর মাঝে যদি এই কোণটা আলফা, এটাও ঠিক আলফা হতে হবে,
বা এখানে 6 তো এখানে যদি এটা বিটা হয় এটা ঠিক বিটা হতে হবে। একইভাবে এই কোণগুলো সব সমান সমান আসতে হবে। তার মানে কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুর অনুপাত সমান হলে সদৃশ্য বলা যায়। ধরো দেখলাম এই কোণ সমান আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার অনুপাত যদি সমান হয় তাহলে সদৃশ্য বলা যাবে না। তো এটা গেল আকৃতি দেখে একটা ধারণা। এবার এই সদৃশ্যতা থেকে কিছু কিছু থিওরি নিয়ে আমরা আলোচনা করব। যেমন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা আঁকছি। ধরো PQ আঁকার পরে দেখা যাচ্ছে যে এইটা সমান্তরাল, এটা ভেদক, এই কোণটার সঙ্গে এটা সমান আর এই কোণটার সঙ্গে এটা সমান। তাহলে এই যে উপরের ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা একটা করে কোণ, দুটো কোণ, আর অবশিষ্ট এই কোণটা সাধারণ দুটোর ক্ষেত্রে। তাহলে এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা কি সদৃশকোণী। এই ধরনের সদৃশকোণী ত্রিভুজ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় AP বাই PB সমান AQ বাই QC। এই সদৃশতা কনসেপ্ট থেকে এটা আসে। আচ্ছা, এখানে দুটি দৈর্ঘ্যের অনুপাত আর এটাও দুটো দৈর্ঘ্যের অনুপাত, এই দুটো সমান, তাহলে এইটা আমরা কি বলতে পারি? সমানুপাত। ইংরেজিতে কি বলা হয়? প্রপোর্শনাল। প্রপোর্শনাল। এই প্রপোর্শনালিটি থিওরি, কে দিয়েছিল? থেলস দিয়েছিল, যেটা বাংলায় অনেকে থ্যালাস উচ্চারণ করে। তাহলে এই প্রপোর্শনালিটি থিওরিটা কি? যে কোনো ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা অন্য বাহু দুটোকে সমানুপাতে ভাগ করে, মানে দুটো অনুপাত সমান হবে। থেলস তো শুধু ওটি বলেনি যে কোনো বাহুকে এরকম ছেদ করবে দুটোকে, থেলস আরো বলেছে যে ABC ত্রিভুজের ধরো BC বাহু সমান্তরাল সরলরেখাটা বাইরে হতে পারে। ধরো XY তে ABটাকে বর্ধিত করা হলো, ACটাকে বর্ধিত করা হলো। ধরো এখানে P তে আর এখানে Q তে ছেদ করলো, তাহলে AP বাই BP সমান AQ বাই CQ, এটাও হবে। তাহলে থ্যালাস কি বলেছে? যে কোনো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা সেটা ওই বাহু দুটোকে ছেদ করতে পারে বা তার বর্ধিত অংশকে ছেদ করতে পারে। ছেদ বিন্দুতে ওই বাহু যে অনুপাতে ভাগ হবে সেই অনুপাত দুটি সমান হবে, আর এই শর্তটাকে বলা হয় প্রপোর্শনালিটি থিওরি। এটা দিয়েছিল থেলস। তবে থেলসের বিপরীত যে উক্তিটা, মানে ঠিক উল্টো করে যদি বলা হয়, যদি AP বাই PB সমান AQ বাই QC হয় তাহলে PQ এর সমান্তরাল, এটাও বিপরীতক্রমে সত্য আমরা ধরে নেব, কারণ এটা হয়। আমি থেলসের এই যে এই বিষয়টা, এইটার উপরে আমি একটু ডিটেলস ডিসকাস করছি। যেমন পূর্ব শ্রেণীতে আমরা জেনেছি যে কোনো ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হলে এই শীর্ষবিন্দু থেকে যদি লম্ব টানতে হয় এই বাহুটাকে বর্ধিত করে লম্ব টানতে হয়। মনে করো এপিটা লম্ব। তাহলে এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল বার করি, ABC ত্রিভুজ, তো এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হবে BC, উচ্চতা হবে AP।
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে উচ্চতাটা ত্রিভুজের বাইরের দিকে। এবারে এই ত্রিভুজকে যদি আমি এখানে এভাবে এঁকে দিই, দিয়ে মনে করো যে কোনো একটা সরলরেখা টেনে দিলাম, ধরো এবি, তাহলে দুটো ভাগ হলো। এই দুটো ত্রিভুজের ভূমি কিন্তু একটা বিডি একটা সিডি, দুটো ত্রিভুজের কিন্তু শীর্ষবিন্দু একটাই। তাহলে আমি এখান থেকে যদি এর উপরে লম্ব টেনে দিই, তাহলে এবি লম্বটা আমার এবি ডি ত্রিভুজের হবে, আবার এসি ডি ত্রিভুজেরও হবে। এসি ডি ত্রিভুজের ক্ষেত্রে এটা স্থূলকোণ, তার এই লম্ব বাইরের দিকে। তাহলে ত্রিভুজ এ বি ডি বাই ত্রিভুজ এসিডি, এদের যদি আমরা ক্ষেত্রফলের অনুপাত করি, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি বিডি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রে এপি, এটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে সিডি, উচ্চতা হচ্ছে এপি। তা হাফ হাফ কেটে গেল, এপি এপি কেটে গেল, কারণ এটা দৈর্ঘ্য ওজনে কাটে। দেখি দাঁড়াচ্ছে বিডি বাই সিডি। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছি কি, বিডি আর সিডির যে অনুপাতটা, এদের ক্ষেত্রফল অনুপাতের সমান। তাহলে যে কোনো ত্রিভুজের যদি শীর্ষবিন্দু একটা হয়, ভূমি দুটি একই সরল রেখায় হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমি দুটির অনুপাতের সমান হবেই, এটা আমরা জানি। আর একটা পূর্ব ক্লাস ভিত্তিক আমাদের জানা আছে কি, যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগল থাকে, তার ক্ষেত্রে যদি এরকম একটা ত্রিভুজ হয় আর এরকম একটা ত্রিভুজ হয়, মানে এই ভূমির একই দিকে এই ত্রিভুজটা আবার এই ত্রিভুজটা, তাদের এদের ক্ষেত্রফল সবসময় সমান হবে। তাহলে এই যে ধর্মটা আর আগে যেটা আলোচনা করলাম, ওই দুটোকে একত্রিত করে আমি এক্ষেত্রে একটা প্রুফ করার চেষ্টা করছি। এবং বিসির সমান্তরাল সরলরেখা পিকিউ, এক্ষেত্রে যদি আমরা বিকিউটা যোগ করে দিই, তাহলে এ বি কিউ যে ত্রিভুজ এলো, তার ভিতরে পিকিউ একটা ছেদক। তাহলে এই দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু কিউ আর ভূমি দুটো এপি আর পিবি। তাহলে এইখান থেকে আমরা ত্রিভুজ এ পি কিউ বাই ত্রিভুজ বি পি কিউ সমান লিখতে পারি এই ভূমি দুটির অনুপাতের সমান, মানে এপি বাই পিবি। এটা একটা সিদ্ধান্ত নিতে পারি। যদি আমি এই দিকটা যোগ করতাম এটা, তাহলে এ পি সি ত্রিভুজের এ কিউ আর কিউ সি একই ভূমিতে, তাহলে এই ত্রিভুজটা মানে ত্রিভুজ এ পি কিউ আর ত্রিভুজ পিসি কিউ, ত্রিভুজ পিসি কিউ, তাদের অনুপাতটা কি হবে, এই ভূমি দুটির অনুপাতের সমান, মানে এ কিউ বাই কিউ সি। তাহলে আমি এই দুটো তথ্য পেলাম ওখান থেকে। এবারে আমরা এমনি তো লিখতে পারি, তো ত্রিভুজ এপি কিউ সমান ত্রিভুজ এপি কিউ, আমি তো লিখতে পারি 2 সমান 2, এটা লেখা যায়, কোনো প্রবলেম। তাহলে এটা লিখলাম। আচ্ছা, এদের নিচে হরে কিছু নাই, 1, এটাও 1 ধরতে পারি, বা আমরা উভয় পক্ষে হাফ দিয়ে হাফ 2 2 ধরতে পারি। মানে দুটো একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একমাত্র 0 ছাড়া। তাহলে আমি দুটো একই মান দিয়ে ভাগ করছি, সেই মানটা কি, সেই দুটো একই মান হচ্ছে, একটা নিচ্ছি পিকিউ বি, এর নিচে ভাগ করে দিচ্ছি ত্রিভুজ পিকিউ বি দিয়ে ভাগ, আর পিকিউ বি এর সঙ্গে সমানটা কি, পিকিউ সি। এই থিওরি থেকে বলেছিলাম যে এইটা এটা সমান্তরাল, এই ভূমির একই দিকে এই ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল সমান। তাহলে পিকিউ বি যা
আর পি কিউ সি তাই। তাহলে এই দুটো একই মান বিশিষ্ট দুটো দিয়ে উভয় পক্ষে আমি ভাগ করলাম। ভাগ করার পরে দেখছি এটার মানটা কত। এটার মানটা আমি এখানে বের করেছিলাম কি, এপি বাই পিবি, এপি বাই পিবি। আর এটার মানটা কত বার করেছিলাম, এ কিউ বাই কিউসি। তাহলে এখানে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এটা প্রমাণ হলো। এই কথাটা প্রমাণটা আমার নয়, এটা হচ্ছে থ্যালাস বলেছিল, থ্যালাসের উপপাদ্য। সেই হিসাবে সবাইকে এই থিওরিটা জানতে হবে কি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই বাহুর যে অনুপাতে ভাগ করে সেই অনুপাত দুটি সবসময় সমান হবে। এটা গেল। এরপরে বিষয় যাই, এই যে সদৃশতার উপরে আরো ছোট ছোট কিছু বিষয় আলোচনা আছে। যেমন একটা বৃত্তের সঙ্গে লিঙ্ক দিয়ে করছি, বৃত্ত, এই বৃত্তের বাইরে একটা বিন্দু পি, পি থেকে যদি আমরা দুটো লাইন টেনে দিই, একটা পি এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা ডি। তাহলে এই ক্ষেত্রে ওই সদৃশ ত্রিভুজ হলে তার বাহুর অনুপাত যে সমান হয় সেটা একটু ব্যাখ্যা করছি এখানে। এখান থেকে এপি আর বিপি, এপি ইন্টু বিপির গুণফলটা সবসময় পিসি ইন্টু পিডি হবে, পিসি ইন্টু পিডি এটা হবেই। তো এটা কার উপর ডিপেন্ড করা হবে, সদৃশ পরিমাণের উপরে। সদৃশ হলে কি বলেছিলাম, যে যে কোণ সমান তার বাহুর অনুপাত সমান হবে। তো এটা 3-4 রকম ভাবে প্রমাণ করা যায়, মিনিমাম তো 3 ভাবেই হবে। তো আমি একটা টাইপ বলছি, যদি এইটা আর এটা যোগ করে দিই, এই দুটো যোগ করলে এই যে চাপ, এইটা হচ্ছে বৃত্তাংশস্থ কোণ, এটা যদি আলফা ধরি এটা হবে আলফা। এই যে কোণটা, এটা দুটো ত্রিভুজেই আছে, একটা পি বি সি তেও আছে, আবার একটা এ পি ডি তেও আছে। তাহলে অবশিষ্ট যে কোণ এইটার সঙ্গে এই কোণটা তাহলে সমান। তাহলে আমরা কি পেলাম, ত্রিভুজ পি বি সি সদৃশ কোণটা হলো ত্রিভুজ পি এ ডি, পি এ ডি। তাহলে এই যে দুটো ত্রিভুজ সদৃশ এলো, এবারে যে যে কোণ সমান তার অনুরূপ বাহুর অনুপাত সমান করব। তো প্রথমে না এই কোণটা দিয়ে দেখি, এই ত্রিভুজটার এই কোণের বিপরীত বাহুটা কি, পিবি। তাহলে পিবি বাই, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে পিডি সমান, চলে আসি আমরা এই কোণটাতে, এই কোণের বিপরীতটা কি আছে, পিসি, আর এই কোণের বিপরীতটা আছে এপি। এবারে যদি আমরা কোণাকোণি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, এপি ইন্টু পিবি সমান পিডি ইন্টু পিসি। এটা সর্বদা হবে। এটা আরো দুভাবে প্রুভ করা যায়, সেটা আমি পরে আসছি। তাহলে সদৃশতা থেকে কেমন প্রয়োগ হয় সেটা একটা দেখালাম। এবারে থ্যালাস যেটা বলেছিল কি, যে সমান্তরাল হলে, তাহলে এক্ষেত্রে যদি বিপরীত উপপাদ্যটা ডিসকাস করি কি, মনে করো পিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, কিউটা এসির মধ্যবিন্দু। তাহলে পিটা যদি এবির মধ্যবিন্দু হয়, এপি আর পিবি ভাগ করলে এক রেজাল্ট হবে, কারণ দুটোর মান একই, সমান দৈর্ঘ্যের। একইভাবে এ কিউ বাই কিউসি ও রেজাল্ট এক পাবো।
তাহলে এরও মান 1 এরও মান 1, তাহলে এই দুটো আমরা সমান বলতে পারি AP/PB সমান AQ/QC। আবার থ্যালাসের উপপাদ্য কি ছিল, এই দুটো যদি সমান হয় তাহলে PQটা কি হবে, PQ সমান্তরাল BC। এটা থ্যালাসের বিপরীত স্টেটমেন্ট। তো এখান থেকে আমরা একটা প্রমাণ পেলাম কি, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে প্রমাণ করো। তখন এভাবে করতে হবে, এটা বা এটা 1, এইটা বা এটা 1, তাহলে যেহেতু এদের মান দুটো সমান অতএব বিপরীত এই যে স্টেটমেন্টটা পেয়ে গেলাম, অতএব PQ সমান্তরাল BC বলে দিলাম। এটা গেল। তো এটা না ত্রিভুজের তো খুব সুন্দরভাবে হয়ে গেল। যদি ট্রাপিজিয়াম থাকতো সেখান থেকে যদি কোনো কোশ্চেন করতো, যেমন মনে হয় এটা ট্রাপিজিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা ভালো করে বুঝতে হবে। মানে ABCD এটার মনে করো এটা মধ্যবিন্দু, এই যে ট্রাপিজিয়ামটা Pটা হচ্ছে ABর মধ্যবিন্দু, Qটা হচ্ছে CBর মধ্যবিন্দু, PQটা যোগ করলাম। তো যদি এখান থেকে কোশ্চেন করা হয় যে PQটা BCর সমান্তরাল প্রমাণ করো, প্রুভ দ্যাট PQ সমান্তরাল BC, তে যদি বলো থ্যালাসের বিপরীত উপপাদ্য দিয়ে করার চেষ্টা করো, থ্যালাসের বিপরীত উপপাদ্য দিয়ে করার চেষ্টা, তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য দিয়ে করতে গেলে তাহলে আমার ত্রিভুজটা তো আনতেই হবে। তাহলে এখান থেকে ত্রিভুজ আসতে গেলে তাহলে আমাকে এইটা উপর থেকে বাড়াতে হচ্ছে, এটাও বাড়াতে হচ্ছে, ধরো P তে ছেদ করে গেল। তাহলে আমরা সরি নামটা চেঞ্জ করে দিই, ও দিই। তাহলে OPQ একটা ত্রিভুজ পেলাম। তাহলে OPQ থেকে মানে ত্রিভুজ OPQ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যে এইটা আর এইটা এই যে অনুপাত এখান থেকে আমরা নিতে পারি, প্রথমে আমরা এইটার সঙ্গে দেখো সমান্তরাল, এডির সঙ্গে BC, কেন এটা সমান্তরাল, প্রথমে আমি ওই ত্রিভুজটা আসি OBC, ত্রিভুজ OBC থেকে আসি, কারণ AD সমান্তরাল BC। কেন, কারণ বলা ছিল যে ট্রাপিজিয়াম তাহলে বিপরীত বাহুর সমান্তরাল, তাহলে AD সমান্তরাল BC হওয়ার জন্য OA বাই AB সমান OD বাই CD। এবারে আমরা একটু ক্যালকুলেশন করব, ও এটা রেখে দিলাম, AB এর জায়গায় 2AP লিখতে পারি। কেন, কারণ Pটা AB এর মধ্যবিন্দু আমার প্রশ্নে বলা ছিল। একইভাবে সিডির জায়গায় লিখতে পারি 2DQ। আচ্ছা এই 2 কেটে দিতে পারি, তাহলে OA বাই AP সমান OD বাই DQ হচ্ছে। তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই সমান হলে এটার সঙ্গে এটা কি থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি বলা ছিল, তাহলে AD সমান্তরাল হবে PQ। আবার আমার ট্রাপিজিয়াম বলা ছিল, তাহলে এডির সঙ্গে আমার সমান্তরাল কে ছিল, BC। তাহলে এডির সঙ্গে একবার এটা সমান্তরাল, এডির সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই দুটো কি, অর্থাৎ PQ সমান্তরাল BC। এটা গেল। এটা ট্রাপিজিয়ামের মধ্যবিন্দু দিলে তো খুব সহজ হয়ে গেল, কিন্তু এখানে একটি জটিল বিষয় হলো, যদি মধ্যবিন্দু না থাকতো তখন বিষয়টা একটু গম্ভীর হয়ে যেত। সেটা কেমন, যেমন ধরো ওই ট্রাপিজিয়ামই দেয়া হলো, এখান থেকে প্রশ্নটা আমার করা হচ্ছে কি, ধরো ABCD ট্রাপিজিয়াম, তো এখানে আমি বলে দিচ্ছি যে P একটা বিন্দু, এখানেও Q একটা বিন্দু, শুধু আমি রেশিওটা বলে দিচ্ছি, মধ্যবিন্দু বলি নাই। বলছি যে AP এর সঙ্গে PB এর যে অনুপাতটা DQ এর সঙ্গে QC এর অনুপাত দুটো একই। তাহলে প্রমাণ করে দেখাও যে PQ সমান্তরাল BC, প্রুভ দ্যাট PQ সমান্তরাল BC। তো কি করব, এটা থ্যালাসের বিপরীত উপপাদ্য দিয়ে যদি করতে হয়,
তাহলে ওই একই রকম আমাকে প্রথমে তো ত্রিভুজটা করে নিতে হবে। তো ত্রিভুজটা করে নেওয়ার পরে আসি, যেহেতু এই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ও বি সি এর এডি সমান্তরাল বিসি, তাহলে আমরা লিখতে পারি AO বাই AB, AO বাই AB সমান DO বাই DC। এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি, কারণ এটা থ্যালাসের উপপাদ্য ছিল যে সমান্তরাল হলেই এটা হবে। আবার এখান থেকে আরেকটা আমার এই শর্তটা দেয়া আছে, এটা আমি 1 নম্বর করলাম, আর এইটা ছিল আমার যে শর্ত, ওটা আমি লিখছি একবার, AP বাই PB সমান DQ বাই QC, AP বাই PB সমান DQ বাই QC। আচ্ছা, এইটাকে আমরা যদি ব্যস্ত করে দিই, ব্যস্ত বলতে ইনভার্স উল্টে দিলাম, দিলে কি হবে? PB বাই AP সমান QC বাই DQ, এটাকে ব্যস্ত করা হলো, উল্টানো। আচ্ছা, সমানুপাতের আমরা কিছু কিছু প্রক্রিয়া জানি, একটা অ্যাডেন্ডো বা যেটা যোগ প্রক্রিয়া, এইটার উভয় পক্ষে যদি আমি 1 যোগ করে দিই এইটার, তাহলে 1 যোগ করলে কি হবে? PB বাই AP প্লাস 1 সমান QC বাই DQ প্লাস 1। এটাকে যদি লসাগু করা হয়, PB আর AP চলে আসবে, PB আর AP যোগ করলে AB হবে, তাহলে উপরটা আমার চলে আসছে AB, নিচটা চলে আসছে AP, এদিকটা এরকম কি হবে? এটা যদি লসাগু করে যোগ করা হয়, DQ আর QC, DQ QC যোগ করলে CD হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে DQ। এটা 2 নম্বর। আচ্ছা, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমরা যদি 1 আর 2 এই দুটো গুণ করি, 1 ইন্টু 2 করে পাই, তাহলে এর বাম দিকের সঙ্গে বাম দিকের গুণ হবে। এর বাম দিকে কি আছে? AO বাই AB, এটার বাম দিকে কি আছে? AB বাই AP সমান দিলাম, এর ডান দিকে কি আছে? DO বাই DC, আর এর কি আছে ডান দিকে? ওই CD বা DC একই, বাই DQ। এই DC DC AB AB কেটে গেল, বা AO বাই AP সমান DO বাই DQ। তার মানে AO বাই AP সমান DO বাই DQ হচ্ছে। তাহলে থ্যালাসের বিপরীত স্টেটমেন্ট কি ছিল? যদি এর অনুপাত সমান হয় তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব AD সমান্তরাল PQ। আবার AD এর সঙ্গে BC সমান্তরাল ছিল, যেহেতু ট্রাপিজামের সমান্তরাল হবে, তাহলে আমরা AD এর জায়গায় BC ও লিখতে পারি। তো অতএব PQ সমান্তরাল BC। বেশ, এটি হয়ে গেল, এটা আমার প্রমাণ করার দরকার ছিল। তো এটা গেল, আগে বাড়া যাক। এখানে 2-1টা ছোট ছোট অবজেক্টিভ প্রশ্নের উপরে আলোচনা করব। ধরো AB একটা সরলরেখা, এদের মধ্যবিন্দু P দিলাম, তাহলে এটা তো দুটো ভাগ হলো, তাহলে AP বাই PB এর মানটা হয়ে যাবে 1। যদি P টা একটু সরিয়ে এদিকে হতো, তখন কিন্তু AP গ্রেটার দেন PB হতো, তখন AP বাই PB গ্রেটার দেন 1 হতো। বা P টা যদি এদিকে হতো, তখন AP বাই PB লেস দেন 1 হতো। এগুলো ছোট ছোট প্রশ্ন পড়ে এমসিকিউ। এটা তো P টা সরলরেখার ভিতরে ধরলাম, যদি সরলরেখার বাইরের দিকে হতো,
কেমন? ধরো এবি সরলরেখা, পিটা তার বর্ধিতর উপরে বাইরে, বর্ধিত করে পিটা বাইরে, তখন এপি বাই বিপি অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে যদি বর্ধিত এবি হয়। কি বললাম? বর্ধিত এবিতে পি থাকলে এটা হবে, কিন্তু বর্ধিত বি এতে পি থাকলে কি হবে? তার মানে তখন এদিকটা বাড়াতে হবে, তখন এবিটাকে পিছনের দিকে বাড়াতে হবে, এখানে পি হবে, তখন এপি বাই বিপি, তখন এপি বাই বিপি সর্বদা লেস দ্যান 1 হবে। এটা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, এটা মনে রাখবে। আচ্ছা, এর পরের বিষয় আসছি। আচ্ছা, থ্যালাসের বিপরীত স্টেটমেন্টটা বলা হয়েছে, এখান থেকে দুটো এক্সট্রা একটু আলোচনা করতে। একটি ত্রিভুজ দিয়ে, যেমন যে কোনো ত্রিভুজের ভিতরে একটু বড় করে আঁকতে হবে, ধরো ত্রিভুজ একটু বড় করে নিলাম, এ বি সি, তার ভিতরে একটা বিন্দু ও নিলাম, ধরো ও এ, ও বি, ও সি যোগ করলাম, দিয়ে এবির একটা সমান্তরাল সরলরেখা নিলাম, মনে করি পি কিউ, আর এসি সমান্তরাল সরলরেখা পি আর। তাহলে এই যে কিউ আরটা বিসির সমান্তরাল হয়ে যাবে। আমি কন্ডিশন কি নিয়েছি? পি কিউ সমান্তরাল এবি, পি আর সমান্তরাল এসি। এখানে প্রুভ দ্যাট কিউ আর সমান্তরাল বিসি, এটা হবে কিভাবে? ও এ বি এই ত্রিভুজের এটা সমান্তরাল এইটা, তাহলে থ্যালাস কি বলেছিল যে এইটার এটার অনুপাত, এটা এটা অনুপাতের সমান হবে। তাহলে থ্যালাসের কথা মতো আমরা লিখতে পারি কি? ওপি বাই পি এ, ওপি বাই পি এ সমান ও কিউ বাই কিউ বি, এটা বলতে পারি। একইভাবে এই ত্রিভুজ থেকে কি বলতে পারি? ওপি বাই পি এ সমান ও আর বাই আর সি। মানে এই দুটো তো একই, তাহলে আবার এই দুটো সমান হবে, তার মানে ও কিউ বাই কিউ বি সমান ও আর বাই আর সি। তাহলে ও কিউ বাই কিউ বি সমান ও আর বাই আর সি যদি এটা হয়, তাহলে থ্যালাসের তখন বিপরীত উপপাদ্য অনুযায়ী কি বলা যাবে? কিউ আর সমান্তরাল বিসি। তাহলে এগুলো ছোট ছোট এক্সট্রা, এটা মনে রাখ। এই সদৃশতা আর সমানুপাতের উপরে ডিপেন্ড করে আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যেমন ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পি কিউ আর, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। একইভাবে এটা স্মল পি কিউ এন্ড আর। যদি ত্রিভুজ দুটি সাদৃশ্য হয়, তার মানে এই কোণটার সঙ্গে এটা সমান, এই কোণটার সঙ্গে এইটা সমান, আর এই কোণটার সঙ্গে এটা সমান। তাহলে সাদৃশ্য হলে তাদের অনুরূপ বা অনুপাত সমান হবে। তার মানে আমরা লিখতে পারি এই যে বিসির সঙ্গে তাহলে কিউ আর, কারণ এই দুটো কোণ সমান। তাহলে আমরা এ বাই পি সমান বি বাই কিউ সমান সি বাই আর লিখতে পারি। আচ্ছা, এইটা সমান আমরা অ্যাডিশন মেথড জানি, যেটা বাংলায় সংযোজন বলা হয়। তাহলে সমানুপাতের সংযোজনের একটা ধর্ম ছিল কি? লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। এটা সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই পি প্লাস কিউ প্লাস আর।
আচ্ছা a প্লাস b প্লাস c বলতে এই ত্রিভুজের পুরো পরিসীমা, আর এক্ষেত্রে এই ত্রিভুজের পরিসীমা। তার কোনো দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের পরিসীমার যে অনুপাত সেটা তাদের যে কোনো অনুরূপ বাহুর অনুপাতের সমান হবে, যে কোনো। তাহলে এখান থেকে এরকম কোশ্চেন থাকতে পারে, যেমন এই বাহুগুলো চেঞ্জ করে দিচ্ছি আমি। ধরো মনে করো এটা ধরো 3 দিয়ে দিলাম, এটা 7 দিয়ে দিলাম, এটাকে আমি x দিয়ে দিলাম, আর এখানে ধরো 6 7 8 দিয়ে দিলাম। 3 ডবল 6 সদস্য বলেছে তো 7টা, এখানে তাহলে 14 দিতে হবে আমাকে। তাহলে সদস্যতা ধর্ম নিয়ে এখানে যখন আমি ডবল ডবল করে দিচ্ছি, নিশ্চয়ই এখানে 8 এখানে 4 আসার কথা, কিন্তু আমার নিজের খুশি মতো মান দিলে তো হবে না, কারণ দুটি সমষ্টি তৃতীয় পাওয়ার বড় হতে হয়। এখানে আমার x থাক, এখানে মানটা একটু চেঞ্জ করে এটা একটু বাড়িয়ে দেওয়া, কারণ এটাও অজ্ঞাত ওটা অজ্ঞাত। তাহলে ঠিক আছে, এটা যদি আমি 7 3 10, তাহলে এটা 9 করি, এটা 18 দিয়ে দিই। তাহলে এই ক্ষেত্রে এই যে এর পরিসীমাটা দেওয়া আছে, এই বাহুগুলো যদি না দিয়ে সরাসরি যদি এই ত্রিভুজটার পরিসীমা দেওয়া থাকে, তাহলে পরিসীমাটা কত হচ্ছে? 18 6 24 4 38, তাহলে এর পরিসীমা হচ্ছে 38। এর পরিসীমাটা কি হবে? এর পরিসীমাটা হবে 3 প্লাস x প্লাস 7। তাহলে এই শর্তটা যদি আমরা লাগাই, x বাই 18 মানে এই দুটো বাহুর অনুপাত সমান এর পরিসীমাটা কত হচ্ছে? ধরো 10 প্লাস x বাই ওটা কত হচ্ছে? 38। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা পেয়ে যেতে পারি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে কোনো ভাবে x এর মানটা তো আসবে। তো এই ধরনের ছোট ছোট প্রশ্ন থাকে। তাহলে এটা একটি গেল। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে দুটো ত্রিভুজের বাহুর অনুপাত মানে তাদের পরিসীমার অনুপাতের সমান, এটা গেল। আরেকটা আসছি, দুটো ত্রিভুজের, ধরো একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর আরেকটা হচ্ছে ত্রিভুজ পিকিউআর। এটা এডিটা হচ্ছে আমার লম্ব, এটা পিএসটা লম্ব। এই দুটো যদি সদৃশকোণী ত্রিভুজ হয়, তাহলে এইটা লম্ব টানলে এটা তো 90, এটা 90। এই কোণটার সঙ্গে তো আমার এই কোণটা সমান ছিলই সদৃশকোণী, তাহলে এটা 90, এটা এটা সমান, তাহলে অবশিষ্ট এই কোণটার সঙ্গে এটা তো সমান হবে। তাহলে দুটো সদৃশকোণী ত্রিভুজের যদি লম্ব টানা হয়, তাহলে এই যে ছোট ছোট যে ত্রিভুজে ভাগ হয় তারাও সদৃশকোণী হবে। তাহলে এই দুটো যদি সদৃশকোণী হয়, তাহলে এদের বাহুর অনুপাত তো সমান হবে। তাহলে এই বাহুর বিপরীতটা কি এডি, আর সরি এই কোণের বিপরীত বাহু এডি, এই কোণের বিপরীত বাহু পিএস, আর এটা হচ্ছে এসি বাই পিআর। তাহলে এই মানটা আমরা জানি। আবার আমরা এসি বাই পিআর সমান বিসি বাই কিউআর পেতে পারি, কারণ এটা তো অনুপাত সমান ছিল। প্রথমে তো ত্রিভুজ দুটি সদৃশকোণী বলেছি, তাহলে আমরা এখান থেকে এসি বাই পিআর সমান বিসি বাই কিউআর তো বলতে পারি, সমান আর একটাও বলে দিতে পারি এবি বাই কিউ। যেহেতু সদৃশকোণী আছে ত্রিভুজ দুটি, এটা তো হবেই, এটা 2 নম্বর রাখছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ এবিসি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এডি, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ পি কিউ আর এর, এটা হাফ ইন্টু ভূমি হচ্ছে কিউআর, উচ্চতা হচ্ছে পিএস। তো এইটাকে যদি আমরা এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলে হাফ হাফ কেটে গেল।
দিয়ে থাকছে কি বিসি বাই কিউ আর ইন্টু এডি বাই পিএস। আচ্ছা এডি বাই পিএস এটার মানটা কি লিখতে পারি আমরা এসি বাই পি আর।